শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৬৫তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির প্রজেক্টের কাজ অত্যাধিক ব্যস্ত। মোজাম্মেল খানের সাথে কাজের ব্যাপারে প্রতিনিয়তই কথা হয়, তবে ইদানিং আলী আহমদ খান মন ভীষণ খারাপ। বাড়িতে কিংবা অফিসে কোথাও কারোর সাথে বেশি কথা বলেন না। তানভীর নিজের কাজের পাশাপাশি সময় পেলে মাঝে মধ্যে আবিরের অফিসে যায়। রাকিব আর রাসেলকে যতটা সম্ভব সহযোগিতা করে। বিগত ৭ বছরে বর্তমানে আবিরের ব্যতীত খানবাড়ির পরিবেশটা ততটাই নিস্তব্ধ নয়। ১.৫ বছরের বেশি সময় আবির বাসায় থাকায় সবার সঙ্গে সম্পর্ক বেশ মজবুত হয়েছে। আবির নিজের কাজ শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে বাসায় কল দেয়। সারাদিনে ২-৪ মিনিট কথা হোক বা না হোক, সন্ধ্যার পর ঘণ্টাখানেক কথা হয়। এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আবিরের অনুপস্থিতি ১৭ দিন কেটে গেছে, অথচ এতদিনে মেঘের সাথে সম্পর্কের উন্নতি হয় না। প্রায় ৮-১০ দিনের মতো মেঘ আর কান্নাকাটি করে না, বরং প্রতিনিয়ত আবিরকে জ্বালানোর নতুন নতুন পরিকল্পনা করে। আবির কাজের ফাঁকে মেঘের এসব কর্মকাণ্ড দেখে একা একাই হাসে। আবিরের হাসি দেখে কেউ কেউ হয়তো আবিরকে উন্মাদ ভাবে, আবার কেউ সেদিকে বিশেষ মনোযোগ দেয় না। প্রজেক্ট আর মেঘে ব্যতীত আপাতত আবিরের মস্তিষ্কে আর কিছু নেই। প্রত্যেকটা সকাল ঘুম ভাঙার পর মেঘের প্রথম কাজ ক্যালেন্ডারে গতম হওয়া একটা দিন মার্ক করা। মেঘের মতো আবিরও প্রেয়সীর ক্রন্দনরত মুখে হাসি ফোটানোর চেষ্টায় আছে। সকাল থেকে মালিহা আর হালিমা খান রান্নার কাজে ব্যস্ত। আবিরের বড় মামিকে ডাক্তার দেখাতে ঢাকায় আসবে, সাথে বড় মামা মালাও আসবে। তাছাড়া মায়েশা আর তার হাজবেন্ডও দাওয়া দেওয়া হয়েছে। ইকবাল খান বেশি কিছুদিন যাবৎ চট্টগ্রামে আছেন, তাই মিম আদিকে নিয়ে আকলিমা খান গেছেন স্কুলের মিটিংয়ে। মেঘ ভার্সিটি থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে কেবল শুয়েছে, এর মধ্যে বড় মামি আর মালা বাসে আসছে। ওনাদের কণ্ঠ শুনে মেঘ তাড়াতাড়ি নিচে আসছে, সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। মামি হাসি মুখে কথা বলেও মালা মুখ ফুলিয়ে রেখেছে। মেঘ মালার দিকে তাকিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করে, আপু কেমন আছো? মালা এসব কথার এবার বাধ্য হয়ে উত্তর দিল, ভালো আছি, তুমি? মেঘ মুচকি এসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মেঘ মালাদের পাশের সোফায় বসে চোখ বন্ধ করতেই গত বছর মাইশাপুর বিয়ের প্রতিটা ঘটনা চোখের সামনে জ্বলজ্বল করছে। তখন মালাকে নিয়ে মেঘের মনে অভিযোগের কমতি ছিল না। আবির একজন দায়িত্বশীল প্রেমিক হিসেবে কত সুন্দরভাবে সবগুলো ঘটনা সমাধান করেছিল। বোকা মেঘ উদ্বিগ্নতা তখন বুঝতে পারেনি। মাইশাপুর গায়ে হলুদের দিন সকালবেলা উন্মাদ পৃষ্ঠে আবিরের হাতে স্পর্শের কথা মনে পড়তে মেঘের শরীর লোম দাঁড়িয়ে গেছে, সেই সঙ্গে শরীরে ঝাঁকুনি উঠে গেছে। আবিরকে দেখার জন্য মনটা আনচান করছে। মেঘ চোখ মেলে নিঃশ্বাস ছাড়লো। মালা আর চোখে মেঘকে দেখছে। মেঘের পরনে একটা সাদা মাটা থ্রি পিস, বেনুনি করা, চুলগুলো কোমর ছাড়িয়েছে, সামনের দিকে ছোট ছোট চুলগুলো কপাল ঢেকে আছে। ক্লাসে যাওয়ার আগে দেওয়া গোলাপি রঙের লিপস্টিক অল্প স্বল্প এখনো ঠোঁটে লেগে আছে। মালা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে মনে মনে ভাবছে, মেঘের মধ্যে স্পেশাল কি গুণ আছে যা আমার মধ্যে নেই? আমার কি তোমার প্রেমিকা হতে পারতাম না? এবারের বউ হওয়ার কি যোগ্যতা আমার ছিল না? হালিমা খান রান্নাঘর থেকে উচ্চস্বরে ডাকলো, এই মেঘ, তুইও কি মেহমান হয়ে গেছিস? এদিকে আয়। মেঘ তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে চলে গেল। বড় মামা এখনো আসেনি। মাইশাপুর ওনার হাজবেন্ডকে নিয়ে আসবেন, তাই আপাতত মামি আর মালার জন্য শরবত করা হয়েছে। মালাকে শরবত সাথে মালা বিরক্তি ভরা কণ্ঠে বলল, আমি শরবত খাবো না। স্বাভাবিকভাবেই শরবত রেখে দিয়েছে। মালিহা খান আর আবিরের মামি নিজেদের মধ্যে কথা বলছেন। মালা সোফা থেকে উঠে সারা বাড়ি ঘুরে দেখছে, হয়তো আবিরের রুমে যেতে চাইছে, কিন্তু তালাবদ্ধ দেখে আবার নিচে আসছে। মেঘকে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে বলল, আবির ভাইয়ের রুমে তালা কেন? তোমার জন্য নাকি? অতি সামান্য কথা অভিমানে মেঘের মন ভীষণ ক্ষোভ জমেছে। গম্ভীর মুখে গাম্ভীর্যতা সরিয়ে হাসি টেনে বলল, উফ, ভাবতে ভালো লাগে যে উনি আমার জন্য এতটা উদ্বিগ্ন। আমার ভয়ে উনি নিজের রুমে তালা দিয়ে গেছেন। আবির ভাই আমাকে এত ভয় পাও? ওয়াও। মেঘ মুখে উল্টাপাল্টা কথা শুনে মালা বেশ বিরক্ত হলো। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে ফের বলল, রুমে তালা থাকুক কিংবা না থাকুক, ওনার শূন্য রুমের পূর্ণতা ওনাকে ছাড়া অসম্ভব। তাছাড়া রুমে তালা দিয়ে ভিন দেশে পাড়ি দিলেও ওনার মনটা তো আমার কাছেই রেখে গেছেন। মালা রাগী কণ্ঠে বললে উঠল, নাথিং মানে? নাথিং। ইদানিং আবিরকে জ্বালাতে জ্বালাতে মেঘের স্বভাব খারাপ হয়ে গেছে। মালাকে দেখেও খুব জ্বালাতে ইচ্ছে করছে। সে ভাবনা সে কাজ। মেঘ সোফায় বসে দুহাতে মালিয়া খানের বাহু আঁকড়ে ধরে কাঁধ বরাবর মাথা এলিয়ে দিয়েছে। মালিয়া খান কথা থামে ডান হাতে মেঘের কপালে হাত রেখে উদ্দিক কণ্ঠে শোধালো, কিরে, শরীর খারাপ নাকি? মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, না, তোমার আদর খেতে খুব ইচ্ছে করছে। মালা ভেতরে ভেতরে রাগে কটমট করছে। মালিয়া খান মেঘকে নিজের কাছে টেনে নিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল,
আবিরের মামির সঙ্গে কথা বলছে। অন্যান্য কথোপকথন শেষে দুজন আবিরের ব্যাপারে কথা শুরু করেছে। আবিরের মামি ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, আবিরের জন্য কি মেয়ে পছন্দ করেছো? মালিয়া খান মলিন হেসে বলল, মেয়ে কিভাবে পছন্দ করবো, ছেলে তো বিয়ের জন্য রাজি না। আবিরের পছন্দ আছে নাকি? মালিয়া খান উদিস ভঙ্গিতে বলল, আমার আবিরকে জিজ্ঞেস করেছি ভাবি। আবিরের আব্বু সরাসরি কিছু না বললেও ছেলেদের পছন্দ আর কি না এ বিষয়ে উনি নিজেও কয়েকবার জানতে চেয়েছে, কিন্তু আবির কিছুই বলেনি। উল্টো দুই ভাইয়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। কি করেছে? এদিকে আবিরের বিয়েতে রাজি না, অন্যদিকে মেঘের আব্বু মেঘের জন্য সম্বন্ধ দেখছে। এসবেও আবিরের আব্বু আর মেঘের আব্বুর মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এরপর থেকে দুই ভাই নীরব, বিয়ের বিষয়ে আলোচনা বন্ধ। মেঘ বড় আম্মুর দিকে দেখে শক্ত কণ্ঠে বলল, বড় আব্বু আর আব্বুর মধ্যে ঝগড়া হয়েছে? কবে? আমি তো কোথায় ছিলাম। তেমন সিরিয়াস ঝগড়া না, কথা কাটাকাটি হয়েছিল, তোরা বাইরে ছিলি, আমি বিস্তারিত শুনিনি। তোর আব্বু আর আমাকে তেমন কিছু বলেনি। মেঘ বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে ভাবছে এই জন্যই কি আব্বু সেদিন বিয়ের কথা বলতে নিষেধ করেছিল। আবিরের আম্মু আর মামি আবারও নিজেদের মধ্যে গল্প শুরু করেছে। মেঘ সোফার পাশে গিয়ে নিজের ফোনটা হাতে নিয়ে লুকিয়ে আবিরকে মেসেজ লিখেছে, বড় মামি আর মালাপু আমাদের বাসায় আসছে। বড় মামি আপনার বিয়ের ... লেখা সমাপ্ত রেখে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ফোন উল্টো রেখে পূর্বে নেয় আবারও বড় আম্মুর গা ঘেঁষে বসেছে। মালিয়া খান ধীর সুস্থে চুল কাচ্ছেন। 4-5 মিনিট পর মেঘের হাত থেকে ঘড়ি কম্পিত ঘড়ির স্ক্রিনে ভেসে উঠল, ইউ রিসিভ ওয়ান মেসেজ ফর আমার আবির। মেঘ বুঝে ওঠার আগে মালার নজর মেঘের ঘড়িতে পড়লো। মালা কপাল কুটিয়ে রাগী দৃষ্টিতে মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে আছে। মেঘের ঘড়ির স্ক্রিনে তাকিয়ে নিজে অজান্তে লাফিয়ে উঠেছে। আজ 17 দিন পর আবির মেসেজের রিপ্লে। মহানন্দে মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ড ছটফট করছে। খুশিতে চোখের কোণে পানি চলে এসেছে। প্রিয় মানুষটাকে নিজের হাতে কিনে পরিয়ে দেওয়া ঘড়িটা আজ সেই মানুষটার নাম ভেসে ওঠায় মেঘের উজ্জ্বল মুখশ্রী আরো বেশি ঝলমল করছে। মেঘ ফোন হাতে নিয়ে এলোমেলো পায়ে সিঁড়ি পেরিয়ে নিজের রুমের দিকে ছুটছে। মালা নির্বাক চোখে মেঘকে দেখছে। মালিয়া খান তপ্ত স্বরে বলল, আস্তে যা, পড়ে যাবি তো। আবিরের মামি কপাল কুটিয়ে চিন্তিত স্বরে বলল, মেঘের হঠাৎ কি হলো, এভাবে ছুটছে কেন? মালিয়া খান মৃদু হেসে বলল, ও এমনই, ওর ছুটির কারণ লাগে না, হয়তো কিছু একটা মনে পড়েছে, এই জন্য এভাবেই ছুটে যাচ্ছে। একটু পরেই চলে আসবে। মেঘ রুমে ঢুকতে উত্তেজিত হস্তে মেসেজ সেন্ড করলো। আবির ছোট্ট রিপ্লাই, আমার বিয়ের ব্যাপারে কি বলেছে? মেঘের শরীর রীতিমতো কাঁপছে, ঠোঁট স্মিত হাসি ফুটে উঠেছে, দুটো চোখ উজ্জ্বল হয়েছে। মেঘ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, মিস্টার খান, আমি ঠিক জানতাম এভাবে কথা বলে আপনার রিপ্লাই আসবে। মেঘ কাঁপা কাঁপা হাতে মেসেজ লিখেছে, আপনার বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলেছে, তাছাড়া মালাপু ... আবির তৎক্ষণাৎ রিপ্লাই, মালা কি করেছে? লিখেছে, আপনাকে মিস করছি। আবির রাগি ইমোজি পাঠিয়ে তারপর মেসেজ পাঠালো, ফাজলামি করবি না, মালা কি আজে বাজে কিছু করেছে? কি বলেছে? মেঘ কোনো রিপ্লাই নেই। আবির পরের পর মেসেজ দিচ্ছে, মেঘ রিপ্লাই করছে না। বাধ্য হয়ে আবির কল দিয়েছে। মেঘ বাম হাতে থাকা ঘড়িটা ডান হাতে থাকা ফোন একসঙ্গে ভাইব্রেট হচ্ছে। আবিরের কল দেখে মেঘ কিছু সময়ের জন্য থমকালো। বুকের বাপাশে তীব্র কম্পন উপেক্ষা করে চোখ পিটপিট করে কল রিসিভ করে সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আবিরের রাগান্বিত কণ্ঠস্বর ভেসে আসে, সমস্যা কি তোর? তা আমি করাটা তো স্বভাব হয়ে গেছে না? আমার অপছন্দ জেনেও অনবরত এই কাজগুলো করে যাচ্ছিস, কথা অসম্পূর্ণ রাখার অভ্যাসটা কবে ত্যাগ করবি? মেঘ মোলায়েম কণ্ঠে শোধালো, কেমন আছেন? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই কি ভালো থাকতে দিচ্ছিস? মেঘ অভিমানী কণ্ঠে বলল, আমি কি আপনাকে খুব বেশি জ্বালাতন করি? আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো, মালা কি বলেছে? মেঘ ঢোক গিলে ভেজা কণ্ঠে বলল, আমি আপনাকে খুব বেশি জ্বালাই? আমার অত্যাচারে আপনি কি রুমে তালা দিয়ে গেছেন, এমনটাই বুঝিয়েছে। আবির দীর্ঘশ্বাসে রাজবাড়ি কণ্ঠে বলতে শুরু করলো, ওর রুমে প্রয়োজনে অনেক জিনিসপত্র এলোমেলো করে রেখে আসছি, রুম খোলা রেখে আসলে যে যার মতো ঢুকে কাগজপত্র নষ্ট করে ফেলতো। আর হ্যাঁ, তানভীরের কাছে চাবি আছে, যখন ইচ্ছা রুমে যাস। তবুও দয়া করে মানুষের কথায় গাল ফুলিয়ে কান্না করিস না প্লিজ। মেঘ অকুল কণ্ঠে বলে উঠল, আমার কান্না নিয়ে আপনারা তো চিন্তা করতে হবে না, এতদিন কথা কেন বলেননি? তোকে বারবার বারণ করা সত্ত্বেও আমার কথা অমান্য করেছিলি কেন? তুই ভালোভাবেই জানিস আমি যা বলি তাই করি। তোকে এত বুঝানোর পরে যেহেতু তুই আমার কথা অমান্য করেছিস, তাই আমি আমার কথা বলিনি। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি যাওয়ার সময় আমাকে ডাকলেন না কেন? আমার ঘুমের মধ্যে রেখে চলে গেলেন।
এতটা হৃদয়হীন কিভাবে হতে পারেন? আপনার বুকে কি একটু কাঁপলো না? আবির ঢোক গিলে শীতল কণ্ঠে জবাব দিল, কেউ কি জানে তার একজোড়া কন্দিত নেত্র আমার সুস্থ বক্ষপিণ্ডের উথাল পাতাল উঠাতে সক্ষম। কান্না ভেজে ওই আখি যুগল মুখোমুখি হওয়ার সমর্থ আমার ছিল না, তাই বাধ্য হয়ে হৃদয়হীনের মতো পালিয়ে এসেছি। আবিরের ভেজা কণ্ঠে কানে বাজতে মেঘ নিজের চোখে আহ্লাদি করে বলল, কেউ কি জানে তার জন্য আমি কি পরিমাণ কান্না করেছি? তা কত বালতি পানি জমেছিল? মেঘ তড়িৎ বেগে জবাব দিল, 9 বালতি। আবির মলিন এসে বলল, ইস, আর 1 বালতি হলে ভালো হতো। মেঘ আচমকা কান্না শুরু করেছে। আবির আর্তকিত কণ্ঠে প্রশ্ন করলো, এই কি হয়েছে, কান্না করছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, আপনি না বললেন আর 1 বালতি পানি জমলে ভালো হতো? আবির শক্ত কণ্ঠে ধমক দিল, এই বেলায় এই বেলায় কথা মানতে উঠে পড়ে লাগিস, অন্য বেলায় কি হয়? মেঘ ভেজা কণ্ঠে ফিক করে হেসে উঠে উত্তর দিল, ভূতে পায়। আমারও তাই মনে হয়। বাসায় ফিরে আগে আপনার ভূতটাকে বিদায় করতে হবে। মামির শরীর কেমন? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, সিরিয়াস কোনো সমস্যা নেই। আপাতত ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে। আমি ঠান্ডা কণ্ঠে শোধালো, আপনার শরীর কেমন? মেঘ এর ঠোঁটে আবারও হাসি ফুটলো। আদরে ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে এখন খুব ভালো। সাবধানে থাকবেন। আর একটা কথা। জি বলুন। মালা পর্যন্ত আমার নাম্বারটা যেন না পৌঁছালে কি হবে? তেমন কিছু না, হোয়াটসঅ্যাপে দিনে কমপক্ষে 10 থেকে 15 বার কল আসবে। আমি বসে বসে কল রিসিভ করব। প্রতিবার 1 ঘন্টা করে কথা বলবো। জাস্ট 10 থেকে 15 ঘন্টা হবে। অতঃপর 8 ঘন্টা ঘুমাবো। 1 থেকে 2 ঘন্টা অন্যান্য কাজ করব। মেঘে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আমি পেঁয়াজ মরিচ দিয়ে আপনাকে কলিজা ভুনা করে একলাই কুকুরগুলোকে খাওয়াবো। আমি নিঃশব্দে হেসে শুধালো, কি বললেন? মেঘ দাঁত চেপে রাগী সুরে জবাব দিল, বলছিলাম মাত্র 15 ঘন্টা কেন কথা বলবেন? বললে পরে 24 ঘন্টায় কথা বললেন, ঠিক আছে? আবির এবার শব্দ করে হাসলো, তারপর উদ্বেগ কণ্ঠে বলল, মনে হচ্ছে কিছু পড়ছে। আমি এখান থেকে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কি পড়ছে? মেঘ রাগান্বিত কণ্ঠে জবাব দিল, আপনার নাক একটু বেশি অ্যাডভান্স। কলিজা ভুনা এখনো বসায়নি, ওয়েট, একটু পর বসাবো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবির মৃদুস্বরে বলল, ম্যাম কলিজা ভুনায় মনে করে লবণ দিয়েন। মেঘ ফুস করে উঠল, আরো বেশি টেস্টি করতে একটু বিষও দিবনে। বলেই মেঘ কল কেটে দিয়েছে। আগে ফসফস করতে করতে আবির হাসতে থাকে। হাসতে হাসতে বিছানায় হেলান দিয়ে বসেছে। আজ অফ ডে বলে আবিরের কাজে তেমন চাপ নেই। নিজেকে নিয়ন্ত্রণ করে খানিক বাদে আবারও মেঘকে কল দিল। কল বাজতে মেঘ শেষ পর্যায়ে কল রিসিভ করছে। সঙ্গে সঙ্গে আবির মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ নিশ্চুপ। আদুরে কণ্ঠে আবার ডাকলো, ম্যাম। আবিরের কণ্ঠে আদুরে ডাক শুনে মেঘের বুকের ভেতর ধুকপুক করে বেড়ে গেছে। মন খারাপ, রাগ, অভিমান, খারাপ লাগা, মুহূর্তে এইসব উধাও অনুভূতির পাশে কাটিয়ে মেঘ কাটখাট গলায় জবাব দিল, কিছু বলবেন? বলুন। বলছিলাম রান্নার টেস্ট বাড়াতে বিষ ব্যবহার না করলে হয় না? বিষ ব্যবহার করতেই হবে না মানে? কেউ লবণ চেক করতে গেলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। মেঘের আগে ফুসতে ফুসতে বলল, আপনি এসব বলতে আবারও কল দিয়েছেন, রাখছি আমি। আবির তড়িৎ বেগে ডাকলো, শুনো। আবিরের মুখে তুমি সম্বোধন শোনা মাত্র মেঘের 2 চোখ প্রশস্ত হয়ে গেছে। মুহূর্তে শ্বাস থেমে গেছে। হতভম্ব মেঘের মস্তিষ্কের অনুভূতির তোলপাড় চলছে। চোখের পাতলায় চকচক করছে। আবিরের হাস্যোজ্জ্বল আদলখানা। আদুরও কাঁপছে বুক। চোখে মুখে রাগের রেশ মাত্র নেই। আবির তৎক্ষণাৎ ঠান্ডা কণ্ঠে বলল, অতি সামান্য কারণে যেভাবে রেগে যান, ভবিষ্যতে কি হবে ম্যাম? মেঘ চোখ কুঁচকে জানতে চাইল, কি হবে? সদা আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকতে হবে। আবির চটজলতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আবারও বলছি, মালা পর্যন্ত আমার নাম্বার পৌঁছায় না যেন। সব দায়ভার আপনার, মনে থাকে যেন। মেঘ চিন্তিত কণ্ঠে শোধালো, বড় আম্মু থেকে নাম্বার নিয়ে নিলে? আমি আম্মুকে বারণ করছি, অন্য কাউকে নাম্বার দিবে না। অন্য কারো কাছে নাম্বার চাওয়ার সাহস মালার হবে না। একমাত্র আপনি আছেন, অনুগ্রহ করে আপনিও দিবেন না। ও আচ্ছা, এজন্যই বড় আম্মু আমাকে নাম্বার দিচ্ছিল না? তাতে কি, আমি তো নাম্বার দেখেই মুখস্থ করে ফেলেছি। আমি কারো নাম উল্লেখ করিনি, তাই আম্মু বুঝতে পারেনি। আপনি যে নাম্বার মুখস্থ করার পাবলিক, এটা আমি জানি। তাছাড়াও আমি নিজেই আপনাকে কল দিতাম, কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে কোনো ব্যাপার না। কিন্তু মালাপু আমার কাছে নাম্বার চাইলে কি বলবো? এটাও আমার শিখিয়ে দিতে হবে? না, একদমই না। এখন রাখি। আচ্ছা। মেঘ ফের বলল, শুনুন। জি ম্যাম বলুন।
রাতে কল দিলে রিসিভ করবেন নাকি আবারও রাগ করে বসে থাকবেন? আবির কপাল গুটিয়ে বিদেশরে বলল, ফ্রি হয়ে মেসেজ দিয়েন। আর একটা কথা। মেঘ কাপা কাপা গলায় আস্তে করে বলল, মিস ইউ বলে কল কেটে দিয়েছে। আবির মলিন হেসে ফোনের স্ক্রিনে তাকালো। মেঘের শাড়ি পরা একটা ছবি ফোনের ওয়ালপেপারে দেওয়া। আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। আতর্কিত হাসি থামে কম্পিত কণ্ঠে বলল, মাই ডিয়ার স্প্যারো, আই ফিল ইমপ্রিটি উইথ ইউ। কথা শেষ করে আবির আবার নিচে নামলো। মেঘ আবার নিচে নামলো। ততক্ষণে মাইশা চলে আসছে। মাইশাকে দেখে মেঘ ছুটে গেছে। মাইশা হালকা রঙের একটা জামদানি শাড়ি পরে এসেছে। 4 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় আগের থেকে বেশ কিউট লাগছে। মেঘ আপুকে ভালোভাবে পরখ করে আলাদি কণ্ঠে বলল, ভাইয়া আপু, ভাইগনা অথবা ভাগ্নি সর্বপ্রথম আমি কোলে নিতে চাই। আদির পরে আমি এখনো কোনো ছোট্ট বাবুর কাছ থেকে দেখিনি। আজকে জানাবেন প্লিজ, আমাকে জানাবেন প্লিজ। মাইশা আর তার হাজবেন্ড একসঙ্গে হেসে উঠল। মাইশা বলল, ইনশাল্লাহ, বাবু হলে প্রথমে তোমার কোলে দিব, ইনশাল্লাহ। মাইশারা সারাদিন শেষে বিকালের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মামা মামিরাও বাড়িতে চলে যাবেন। আলী আহমদ খান, মোজাম্মেল খান অফিস থেকে আসলেও দুপুরে বাসায় এসে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেছে। যাওয়ার আগে মালা হঠাৎ মেঘকে রেখে শক্ত কণ্ঠে বলল, আবির ভাইয়ের নাম্বারটা দাও তো। মেঘ কপাল গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কথা বলবো। মেঘ ফোঁস করে হাসছে স্বাভাবিক কণ্ঠে বলল, উনি প্রজেক্টের কাজে ব্যস্ত আছেন, আপাতত আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় নেই ওনার। মালা বিরক্তি হয়ে শুধালো, তোমার সাথে কথা বলার সময় আছে? মেঘ কপালের মাঝে বরাবর ভাঁজ ফেলে মেকিশোরে বলল, আমার সাথে কথা না বললে ওনার রাতে ঘুমিয়ে হয় না। মেঘ ইচ্ছাকৃতভাবে রাগানোর জন্য এসব বলছে এটা বুঝতে মালার বেশি সময় লাগলো না। মালা তৎক্ষণাৎ রাগী কণ্ঠে বলল, যতই যাই বলো, ভাইয়ের নাম্বার আমি সংগ্রহ করেই নিব। আগেও কত রাত ভাইয়ার সাথে আনলিমিটেড কথা বলেছি, তার হিসাব নেই। এবারও তাই হবে। ঘুম পাড়ানোর জন্য প্রয়োজনে ভাইয়াকে ঘুমের ওষুধ সাজেস্ট করব। মেঘ ভেতর ভেতর রাগটা প্রকাশ করলো না। ফিক করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারে ওনার হার্টবিট আপনার দেওয়া ঘুমের ওষুধে পাওয়ার কেউ হার মানিয়ে দিল। মালা কটমট করে বলল, তুমি যে কোন ভরসায় এসব বলো আল্লাহই জানে। আহামক মেঘের ঘড়িতে আবিরের মেসেজ। অলোকে। মেঘ মালার দিকে ঘড়িটা এগিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে জবাব দিল, এই ভরসায়। নামের জায়গায় আমার আবির লেখাটা ভাসছে। মালা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, ফোনে আমার আবির লিখে রাখলেই আবির ভাইয়া তোমার হয়ে যাবে না। আরো কি বিড়বিড় করে বলতে বলতে মালা বেরিয়ে গেছে। মেঘ মুখে ফুলিয়ে সেদিকে তাকিয়ে আছে। সত্যি তো, ফোনে আমার আবির ভাই নামটা গত 1.5 বছর যাবৎ সেভ করে রেখেছে। নতুন নাম্বারটা একই নামে সেভ করেছে, কিন্তু তাতে সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না। আবির অন্তত নিহিত অনুভূতি বোঝার সক্ষমতা মেঘের হয়েছে ঠিকই, কিন্তু আবির যতদিন না নিজের অনুভূতি প্রকাশ করছে ততদিন মেঘের আত্মবিশ্বাস আসবে না। জোর গলায় নিজেকে যতই আবিরের প্রেমিকা বলুক না কেন, দিন শেষে একটা জায়গায় আবির তাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়নি। মেঘ মুখ ফুলিয়ে রুমে চলে গেছে। শেষ বিকালের দিকে একটা হ্যান্ড স্পেন্ট এর সাথে 2টো ফাইল আর কিছু কাগজপত্র নিয়ে বন্যা আপন মনে হাঁটছে। আচমকা নজর পড়ে অনেকটার সামনে তানভীরের মতো কেউ একজন ফোনে কথা বলতেছে। শিওর হওয়ার জন্য বন্যা দ্রুত পায়ে এগিয়ে যায়। ছেলেটা হাঁটার স্বাভাবিক গতিতে হাঁকায় মেয়েদের দৌড়ানোর গতি মোটামুটি সমান ধরা যায়। রাস্তায় দৌড়াতে পারছে না, যত সম্ভব দ্রুত হাঁটছে। তানভীরের বেশ কাছাকাছি চলে এসেছে বন্যা। পেছন থেকে 2-4 বার ডেকেওছে, কিন্তু সে ডাক তানভীরের কর্ণকুহরে পৌঁছেছে কিনা কে জানে। বন্যা এবার থেমে শ্বাস ছেড়ে উচ্চস্বরে ডাকলো, এই ভিলেন, ওই ভিলেন। মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই তানভীর উদ্দেশ্যহীনভাবে পেছনে ঘুরলো। বন্যাকে দেখে থমথম দাঁড়ালো। ভুরু কুঁচকে কল কেটে কপটে রাগী স্বরে জানতে চাইলো, কোন দিক থেকে ভিলেন মনে হয় আমার? কখন থেকে ডাকছিলাম, আপনি শুনছিলেনই না, তাই বাধ্য হয়ে ডাকলাম। হঠাৎ আমাকে ডাকার কারণ? এমনি। আপনার বাইক কোথায়? একটা ছোট ভাই নিয়ে গেছে। কেন? এমনি, জিজ্ঞেস করতে পারি না? তানভীর মলিন হাসলো। কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলল, সন্দেহ যাচ্ছে, বাসে চলে যাও, আসছি। তানভীরের এমন ব্যবহারে আগমাথা বন্যা বুঝলো না। কিছুক্ষণ ভাবার পর হঠাৎ পূর্বের ঘটনাগুলো মনে পড়লো। সহসা ডাকলো, এই যে। তানভীর ঘাড় ঘুরিয়ে বিমূঢ় দৃষ্টিতে বন্যার দিকে তাকালো। বন্যার মুখে মায়াবী হাসিতে তানভীরের হৃদয়ে দূর দূর করে কাঁপছে। তানভীর উত্তর না দেখে খানিকটা ভুরু নাচালো। বন্যা একগাল হেসে বলল, ঝালমুড়ি খাবেন?
তানভীর তৎক্ষণাৎ উত্তর দিল, না। তাহলে ফুচকা? না। চটপটি? না। চা? না। বর্ণা এবার খানিক রেগে গেছে, চোখের পাতা ঝাপটে আনমনে বলে উঠল, তাহলে কি সিগারেট খাবেন? তানভীর প্রশস্ত নেত্রে বর্ণার দিকে তাকে শক্ত কণ্ঠে শুধালো, কি বললে? বর্ণা উত্তর না দিয়ে অন্য পাশে তাকে লজ্জায় আর আতঙ্কে নিজের মুখ চেপে ধরেছে, নিজের প্রতি অতিষ্ঠ হয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে। তানভীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। বর্ণাকে আপাতমস্তক দেখে মুচকি এসে বলল, সিগারেট খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও। অপ্রত্যাশিত কথা শুনে বর্ণা শার্ট করে তানভীরের অভিমুখে তাকালো। চোখ স্বাভাবিকের তুলনায় বেশি আকারে বড় হয়ে গেছে, গলা শুকিয়ে কাঠ। বেসামাল পরিস্থিতিতে বর্ণা দৃঢ় কণ্ঠে শোধালো, ছি, আপনি সিগারেটও খান? তুমি খাওয়াতে চাইলে তো আমার খেতে কোথাও সমস্যা নেই, তাই না? বন্যা মুখ চেপে ধরে মাথা নত করে বলল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। এতদিনে মানুষের মুখ ফসকে অনেক কিছুই বলতে শুনেছি, আজ প্রথমবার কোনো মেয়েকে মুখ ফসকে সিগারেট অফার করতে দেখলাম। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। চলো, সামনে থেকে 2টা সিগারেট নিচ্ছি। বন্যা আতঙ্কিত কণ্ঠে চেঁচে উঠল, না, আমি যাব না। বন্যা চেঁচানোর শব্দে তানভীর আটকে উঠে বুকে হাত রেখে আশপাশে তাকে ঠান্ডা কণ্ঠে বলল, এভাবে চিৎকার করছো, মানুষ তো অন্য কিছু ভাববে। বন্যা আস্তে করে বলল, যা খুশি ভাবুক, আমি সিগারেট খাবো না। তানভীর সশব্দে হেসে উঠল, ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এরপর মুখে ফসকে সিগারেটের কথা বলে, সত্যি টেস্ট করাবো। এগুলো ঠিক না, আপনি এসব করতে পারেন না। বারে ডাক ভাবিলেন, আর কিছু বললেই ন্যায় অন্যায়ের জ্ঞান দিবা, তা তো মানবো না। বন্যা বিরক্ত হয়ে বলল, দেখুন, আমি আপনাকে ট্রিট দিতে ডেকেছিলাম, আপনি ইচ্ছে তো আমার সাথে এমন ব্যবহার করেছেন। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকে দৃঢ় কণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? যা অফার করছি শুধু নানা করে যাচ্ছেন। আমার সাথে চলাচলে যার অস্বস্তি বোধ হয়, যার অসহ্য লাগে, আমি তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে চলছি। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি কি একবারও বলেছি আপনাকে অসহ্য লাগে? নাকি বলেছি আপনি আমার অস্বস্তির কারণ? তানভীর স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকে আকস্মিক শেষে বলল, চলো। কোথায়? বা ট্রিট দিবা বললা? এখন এটা বলো না যে মুড নেই, সময় নেই। বন্যা ঠিক একই কথা বলতে চেয়েছিল, মুখের কথা গিলে শান্ত কণ্ঠে বলল, কি খাবেন? ঝালমুড়ি, ফুচকা, চটপটি, এনিথিং। বন্যা ভুরু গুটিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, মনে মনে তানভীরকে অল্প স্বল্প বুকেও নিল। মেঘ তার ভাইয়ের স্বভাবে বিশেষ কোনো পার্থক্য নেই, দুজনেই বেশ অভিমানী। মেঘ মেয়ে বলে অভিমানটা একটু বেশি প্রকাশ করে। ঝালমুড়ি হাতে দুজনে পাশাপাশি 2টো চেয়ারে বসা, এক প্লেটে ফুচকা রাখা, একটা চটপটিও অর্ডার দিয়েছে। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, হঠাৎ আমাকে ট্রিট দেওয়ার কারণ কি? বন্যা ঢোক গিলে আস্তে করে বলল, সেদিন আপনাকে চা খেতে বলিনি বলে আপনার বোন আমায় কতগুলো কথা শুনিয়েছে, তাই আজ। তানভীর ভুরুগুটি করে ধীরে করে জানতে চাইল, বনু তোমায় কথা শুনিয়েছে? কি বলেছে? তানভীর নীরের দৃষ্টিতে তাকিয়ে আছে। বন্যা তানভীরের দৃষ্টি দেখে থমথম খেয়ে হাসার চেষ্টা করলো, হাসি মুখে বলল, তেমন কিছু না। আসলে সেদিন আমার তরফ থেকে সবাইকে ট্রিট ছিল, তাই স্বাভাবিকভাবে আমার আপনাকে চা ও অফার করাটা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি। তাছাড়া বিল দেওয়ার বিষয়টা নিয়েও মেঘে একটু রেগে গেছিল। বোনের কথা কিছু মনে করো না প্লিজ। বন্যা ঠোঁট উল্টে বিদ্রুপের ভঙ্গিতে বলল, ও আচ্ছা, ঠিক আছে, কিছু মনে করলাম না, ওকে। কি সমস্যা, এভাবে কথা বলছো কেন? এমনি। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শুধালো, এমনি বলাটা কি অস্বাভাবিক? বন্যা ওপর নিচে মাথা নাড়লো। তখন বন্যার বড় আপু কল আসছিল। বন্যা স্বাভাবিকভাবে কল রিসিভ করে কথা বলছে, ইতিপূর্বে ফুচকার চটপটি দিয়ে গেছে। বন্যা কথা শেষ করে চটজলদি 2-3টা সিট বের করে তানভীরের হাতের দিকে দিয়ে বলল, এগুলো মেঘকে দিয়ে দিবেন, কালকে ভার্সিটি বন্ধ, পরশু একটা ক্লাস টেস্ট আছে, পড়ে নিতে বলবেন। তানভীর গাল ফুলিয়ে নির্বাতের মতো বন্যাকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, এত সমাধানের রহস্য কি? এই বলো, স্বার্থপর মেয়ে কোথাকার। বন্যা ফুচকা খেতে খেতে আর চোখে তানভীরের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, একদম স্বার্থপর বলবেন না, নিজের বোনকে তো ঠিকমতো যত্নে রাখেন, প্রয়োজন ছাড়া বাসা থেকে বেরিয়ে হতে দেন না। 2-3টা সিটের জন্য এতটা রাস্তা পেরিয়ে আমাকে আমাদের বাসা থেকে যেতে হতো, আর নয়তো পিডিএফ দিতে হতো, সেই পিডিএফ আবার আপনাকে প্রিন্ট আউট করে আনতে হতো। সেগুলো আপনাকে পেয়েছি, তাই আপনাকে দিয়ে দেওয়াটা বেস্ট অপশন না?
আমি চাইলে রাস্তায় ডেকে 2টা সিট আপনাকে ধরিয়ে দিয়ে চলে যেতে পারতাম। যদি সেই কাজটা করতাম তবে স্বার্থপর বলতে পারতেন। আপনি আপনার টিট অফার করলাম, 40 মিনিট সময় দিলাম, অতঃপর সেই সিটগুলো দিলাম। তার থেকে বড় কথা, সিটগুলো আপনার বোনের প্রয়োজন। তাহলে আমি স্বার্থপর কিভাবে হলাম? যেভাবে যুক্তি দিয়ে ঝগড়া করছো, মনে হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্ট না নিয়ে দর্শন সাবজেক্টে অনার্স করা উচিত ছিল। বর্ণা বুড়ুকুসকি প্রশ্ন করলো, আমি ঝগড়া করছি? তানভীর ঠোঁট চেপে হেসে বলল, এটা অবশ্য ঝগড়া বলে না, তর্কের বিবাদ বলা যায়। বর্ণা শেষে পাত্তা না দিয়ে ফুচকা খাচ্ছে। তানভীর টুকটাক ফুচকা খেতে পারলেও চটপটি নিচ্ছে না, কারণ 1 প্লেট ফুচকা একা শেষ করা তানভীরের পক্ষে সম্ভব না। মেঘদির সাথে বের হলে মেঘ, মিম আর আদি থেকে অল্প কয়েকটা খায়। আজ আগে ভাগে চটপটি বেছে নিয়েছে। বর্ণা ফুচকা শেষ করে উঠতে উঠতে বলল, আপুদের জন্য একটা পার্সেল নিয়ে বিলটা দিয়ে আসছি, আপনি বসুন। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, বিলটা আমি দেই? বর্ণা রাগি মুখ করে তাকিয়ে তানভীর ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে আমি বসছি, বিল তুমি দিয়ে এসো। বর্ণা মুচকি এসে চলে গেছে। বিল দিয়ে এসে তানভীরের হাতের সিটগুলো আবারও দেখে নিল। পার্স আর সিটগুলো হাতে নিতে নিতে শীতল কণ্ঠে বলল, সরি, সময়ের অভাবে চা খাওয়াতে পারছি না, অন্য কোনো দিন খাওয়াবো ইনশাল্লাহ। তানভীর মুচকি এসে বলল, চা কিন্তু তোমার হাতে বানাতে হবে, দেখা যাক, আসছি। আমি এগিয়ে দিয়ে আসি? না, তার দরকার হবে না, আপু নিয়ে যাবে আমাকে, সাবধানে যেও। আচ্ছা, আপনিও। বন্যা রাগ করেছে ভেবে সেদিনের ঘটনা জানতে মেঘকে জিজ্ঞেস করার জন্য মেঘের রুমের সামনে আসতেই বন্যা তানভীর থমকে দাঁড়ালো। মেঘ আপন মনে বন্যার সাথে ফোনে কথা বলছে। দুজনের আবোল তাবোল কথা আর হাসি শব্দে তানভীর থম মেরে দাঁড়িয়ে আছে। কোথায় ভেবেছিল বন্যার মেঘের মানবিমান ভাঙিবে, মেঘের থেকে কারণ জেনে সমাধান করার চেষ্টা করবে, কিন্তু ঘটনা সম্পূর্ণ উল্টো। তানভীর আস্তে করে গলা খাকারি দিয়ে রুমে এসে সিটি রেখে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে শুধালো, ভাইয়া কিছু বলবা? না। তানভীর বিড়বিড় করতে করতে যাচ্ছে। মায়ের কাছে মাসির গল্প বলে আর কি হবে? রাত 9টা বেজে গেছে। মেঘ আবিরকে কোনো মেসেজ করেনি। কিছুক্ষণ পর আবির মেসেজ দিয়েছে, বিজি। মেঘ রিপ্লাই দিল, নো। তৎক্ষণাৎ আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে চুপচাপ বসে আছে। ওপাশ থেকে আবির বলছে, ফ্রি হয়ে মেসেজ দিতে বলছিলাম, বিকাল থেকে মুখ ফুলিয়ে রুমে বসে আছেন, কিছু খাননি শুনলাম। একটা টেক্সট পর্যন্ত করেননি, কি সমস্যা? কোনো সমস্যা নেই। মালা কি আবারও আজে বাজে কথা বলেছে? মেঘ মুখ ফুসকে বলে ফেললো, চরিত্রের সমস্যা আছে আপনার। মালা কি বলবে? আবির উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি? আমার চরিত্রের সমস্যা? কে বলেছে? কি প্রমাণ আছে?